দরজাটা লাগাই দিও। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো মানে একটু অপেক্ষা করালাম তোমাদের, যার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা সবাই একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দিব এবং সবাই চলে আসবো ক্লাসটাতে জয়েন করার জন্য। আমি একটু সবাইকে মেনশন করে দিই, তোমাদেরও পরিচিত বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। হ্যাঁ, তোমাদের যে কনফিউশনগুলো ছিল কালকের প্রশ্ন নিয়ে, সেই কনফিউশনগুলো আমরা আজকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও। আমরা অবশেষে আপনার দেখা পাইলাম। হ্যাঁ, আমি দেখা পাবা না কেন, অবশ্যই দেখা পাবা। সবাই একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি একটু দুঃখিত, ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আহ, তোমাদের কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে, তাই না? যে আসলে কি হইলো পরীক্ষায়, দু একটা কোশ্চেনে কনফিউশন হয়েছে, আবার হচ্ছে একজন 60-60 পাইছে, ওইটা নিয়ে হচ্ছে তোমরা দেখলাম খুব করতেছো, কথাবার্তা বলতেছো। কী ব্যাপার, পোলাপান কই সবাই? অবশেষে ক্লাস শুরু হলো। হ্যাঁ, ক্লাস শুরু হইলো। হ্যাঁ, আমি আছি আলহামদুলিল্লাহ। আমরা দেরি করবো না, আর 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা যেন ক্লাসটা শুরু করতে পারি, সবাই যেন চলে আসে। কিছু প্রথম দিকে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, মানে তোমাদের এই এক্সামের জন্য খুব জরুরি। দেখো, প্রথমত প্রথমত আসলে যে আহ, দু একটা কোশ্চেন একটু টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, এইটার জন্য দেখলাম তোমরা যে পরিমাণ করতেছো, মানে কথাবার্তা বলতেছো, বা হচ্ছে একজন দেখলাম কমেন্টে হচ্ছে খুব খুব বিরক্ত সে। হ্যাঁ, একজন বলতেছে যে রেসপেক্ট উঠে যাচ্ছে, তারপরে আবার হচ্ছে মানে এক্সাম সিস্টেম চেঞ্জ করা উচিত, চিট করতেছে। মানে কি কথাবার্তা রে ভাই, কি বলবো আসলে। আমরা আসলে আমাদের জায়গা থেকে সবসময় সর্বোচ্চ চেষ্টা করি। হ্যাঁ, আমরা মনে হয় না যে আমাদের জায়গা থেকে আমাদের কোনো দায়িত্বের ঘাটতি আছে, বাট মানুষ মাত্রই তো ভুল হয়। একটা কোশ্চেন মানে তুমি ম্যাথ বা সরি ইংরেজি বা বাংলার সাথে আসলে ম্যাথটা মিলাইলে একটু ঝামেলা হয়ে যায়, বুঝছো? কারণ ম্যাথে হচ্ছে তোমার, তুমি যখন কোশ্চেন টাইপ করবা তখন দেখবা যে অনেক প্লাস মাইনাস, যোগ বিয়োগ গুণ ভাগ বা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ভুল হয়। যেমন দেখো যে এক জায়গায় আছে মনে করো 75 ডিগ্রি, ঠিক আছে, মনে করো আছে হচ্ছে কত, 75 ডিগ্রি, 75 ডিগ্রি, কিন্তু টাইপিস্ট দেখা গেল এটারে লিখে রাখছে 750। খেয়াল করে নাই, আমিও যখন চেক দিছি ওইটা আসলে খেয়াল করি নাই, যার কারণে প্রবলেম হয়ে গেছে। আবার দেখো যে একটা ম্যাথ ছিল না, -3ab হোল টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে কি, তার মান 1। তো ব্যাখ্যায় দিছে 1, টাইপিস্ট ব্যাখ্যায় ঠিকই দিছে 1, কিন্তু যখন উত্তর লিখছে তখন আমাদের অ্যান্সার কত, ক হওয়ার কথা দিয়ে রাখছে হচ্ছে খ, খকে সঠিক অ্যান্সার ধরছে, বাট ব্যাখ্যায় ঠিকই 1 দিয়ে দিছে অ্যান্সার। তো এই জিনিসগুলো না আমি আসলে খেয়াল করি নাই, মানে আমি যখন চেক দিছি কোশ্চেনগুলো, এই জিনিসগুলো আমি আসলে খেয়াল করি নাই। এটা আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি চাইলে কালকে একটা পোস্ট দিয়ে এটা বলতে পারতাম যে 2-3টা কোশ্চেন ভুল হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আসো ব্যাপারটা, মিজান নাকি নামে একটা ছেলে যেন হচ্ছে দেখলাম যে খুব মানে মনে হচ্ছে সে বিরক্ত, আসলে বিরক্ত হবারই কথা যে এই জিনিসটা ভুল হয়েছে, এটার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। ফ্যাক্টটা তুমি একটু খেয়াল করো তো, যে 60-60 পাইলো কেমনে, একজন বলছে 60-60 পাইলো কেমনে। ঠিক আছে, 60-60 কিভাবে পায় আসলে? তো ব্যাপারটা চিন্তা করো, মনে করো 15-16 দুইটা কোশ্চেনই মনে করো ভুল আছে, সাপোজ ভুল আছে দুইটা কোশ্চেন। এখন 16-র অ্যান্সার হওয়ার কথা মনে করো ক, উত্তর আমাদের কোশ্চেনে দেওয়া আছে মনে করো হচ্ছে গ। ঠিক আছে, অ্যান্সার হওয়ার কথা হচ্ছে ক, দিয়ে রাখছে গ উত্তরে। আর মনে করো 16তে হচ্ছে আমাদের অ্যান্সার হওয়ার কথা ঘ, দিয়ে রাখছে হচ্ছে ক। এখন মনে করো যে 60-60 পাইছে সে কিন্তু এই কটাকে গই দাগাইছে, দাগানোর কারণেই কিন্তু তারটা রাইট হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু ক হওয়ার কথা, তাই না? অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কিন্তু ক হওয়ার কথা। তার মানে এইটা যার রাইট হয়েছে, তার মানে অরিজিনালি কিন্তু তার এটা ভুল হয়েছে, তাই না? অরিজিনালি তার এটা ভুল হয়েছে। আবার দেখো তো
এই ক্ষেত্রে মনে করো সেম অ্যান্সার হওয়ার কথা ঘ, দিয়ে রাখছি আমরা হচ্ছে ক। তার মানে যে ক দাগাইছে তারটা কারেক্ট দেখাইছে, বাট অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু ঘ। তার মানে এটাও তার ভুল হয়েছে কিন্তু। সো এই জিনিসগুলো নিয়ে ভাই মানে এত বেশি মনোমালিন মানে মন খারাপ করার কোনো দরকার নাই। তুমি তো জানতেছো তুমি কত পাইছো, তাই না? তুমি জানতেছো না তুমি কত পাইছো। আর একটা ব্যাপার হচ্ছে মানে একটা খুব বাজে ওয়ার্ড ইউজ করছে, চিট করছে। আরে ভাই চিট করছে মানে ধরো সাপোজ আমি আমার কথা বলতেছি, আমি মনে করো প্রথমে একবার পরীক্ষা দিলাম, একবার পরীক্ষা দিয়ে আমি হচ্ছে ধরো 50 পাইলাম 60-এর মধ্যে। আমি আবার উত্তর দেখে নিলাম, উত্তর দেখে আমি কি করলাম, আবার পরীক্ষা দিয়ে 60-এ 60 পাইলাম। ঠিক আছে, 60-এ 60 পাইলাম। লসটা কি আমার হলো না তোমার হইলো? লস কি আমার হইলো না তোমার হইলো বলো তো একটু? লস নিশ্চয়ই আমার হইলো। আমি আমাকে চিট করছি, আমি আমাকে চিট করছি। আমি জীবনে মানে পরীক্ষার হলে মেন পরীক্ষায় আমি ভালো করতে পারবো না, কারণ আমি মানুষ দেখানোর জন্য আমি হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষাতে 60-এ 60 পাইছি। বুঝা গেছে? তো এই জিনিসগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই। দেখো তো কনফিউশন যা আছে সব ক্লিয়ার হবে, ঠিক আছে? কনফিউশনের ক্লাসগুলো মানে জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দিব। চলো আমরা ক্লাসটা শুরু করি, চলো। ইয়াসমিন আক্তার সুইটি, এ সম্ভবত কালকে আমাদের প্রোগ্রামে আসছিল আমার যতটুকু মনে পড়ে, ঠিক আছে? এই নামে একটা মেয়েকে আমি কালকে অটোগ্রাফ দিছি। ওকে চলো আমরা শুরু করি। আমি দুইটা আন্দাজে দাগাইছি, লেগে গেছে দাগে দাগে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, খুব বেশি টাইম লাগবে না আমাদের ক্লাসে, চলো শুরু করি। দেখো বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? কি সংখ্যা? মৌলিক সংখ্যা, ঠিক আছে? নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো মৌলিক সংখ্যাটা কি ভাই? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে মৌলিক সংখ্যা কোনটা হবে বলো তো? এখানে মৌলিক সংখ্যা কোনটা হবে বলো? তোমরাই অ্যান্সার দিয়ে দাও, এটার আমি অ্যান্সার না দিই। বলো অ্যান্সার কত হবে এটার, বলো এটার অ্যান্সার। অন্য মার্ক দেখা লাভ নাই, যদি নিজে পরীক্ষা কি লিখলো এটাই মানে নিজের ঠকাইতেছো, এটা আসলে ঠিক না, বুঝছো? পরীক্ষার হলে গিয়ে কিন্তু ঝামেলায় পড়বা এই জিনিসগুলো নিয়ে। ওকে, তার মানে দেখো তো এখানে আমাদের মৌলিক সংখ্যা কত হবে? মৌলিক সংখ্যা হবে হচ্ছে 59। এটা তোমরা সবাই পারো বা সবাই পারবা। মৌলিক সংখ্যা কত? 59। আচ্ছা আচ্ছা, এগুলো একটু বইলা দেই। আমাদের কত? 7 13 91, 7 গুণ 13, তার মানে এটা কিন্তু আমাদের ভাগ যাচ্ছে 87। এটাকে আমি কত বলতে পারি? 3 গুণ 29, 87। তারপর 63 মানে কত? 3 গুণ 21, 63। সো এগুলাকে দেখো আমাদের কিন্তু এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য সংখ্যা দ্বারা ভাগ যায়, তার মানে আমাদের 59 হচ্ছে অ্যান্সার। ওকে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা কোনগুলো বলো তো? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। কি করা যায় না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যা কোনগুলা? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না। তাহলে দেখো তো কোনগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। একটা টিপস দিয়ে দেই, ঠিক আছে? এখানে একটা টিপস দিয়ে দেই। কি টিপস দিব? যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল একটি কি বলতো ভাই? একটি অমূলদ সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে দেখো তো এখানে মৌলিক সংখ্যা কোনটা আমাদের? মৌলিক সংখ্যা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো তো কত হবে? এখানে করলে আমাদের 4 হয়ে যাচ্ছে, এখানে 9 হচ্ছে, সরি 3 হচ্ছে, আর এখানে হচ্ছে 5 হচ্ছে। তার মানে আমাদের কত? √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো বলছে কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো তো? 1 দিয়া 5টা শূন্য, তাই না? 1 2 3 4 5। এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 4টা 9। তাহলে 1 2 3 4। তাহলে বিয়োগ করে দাও। তাহলে এখানে হবে হচ্ছে কত আমাদের? 1 এর 9 সাথে 1 যোগ করলে 10, তাহলে 0 0 0 9। তাহলে 9 0001, 9001। ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, তাই না?
ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, বলছে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? তাহলে বৃহত্তম ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে মনে আছে? কি করবো বলো তো? প্রথমে আমরা এগুলাকে লিখি পাশাপাশি। হ্যাঁ, দেখো প্রথমে 2/5 এর সাথে কাকে কম্পেয়ার করব? হচ্ছে 2/3 কে কম্পেয়ার করব। তাহলে কি করব? ওই যে আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করব। তাহলে 2/2 আর 3 গুণ করো, 5 আর 10 গুণ করো। তাহলে এখানে কত হচ্ছে? 3 দুগুণা 6 আর হচ্ছে কত? 5 দুগুণা 10। তাহলে কোনটা বড় বলো তো ভাই? কোনটা বড় হবে? যার গুণফলের মান বড় হবে সেটা বড়। তার মানে এখানে 2/3 বড়, 2/3 বড়। তাহলে এই দুইটার মধ্যে 2/3 বড়। তারপরে 1/2 এর সাথে কম্পেয়ার করো। তাহলে এটাকে 1/2 এর সাথে কম্পেয়ার করো। তাহলে এখন গুণ করে দাও, আবার গুণ করে দাও, এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো। তাহলে এখানে দেখো তো কত হবে? এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে আমাদের 3। তাহলে দেখো তো এদের মধ্যে আমাদের কোনটা বড় হবে? এখানে আমাদের যেহেতু 4 বড়, তার মানে কি 2/3 বড়। কোন জায়গা থেকে ছবি তুলে পিডিএফ পাঠাইছিল? এটা আছে টাইপিস্ট অফিসে? টাইপিস্ট অফিসকে তো পিডিএফ পাঠাই নাই। পিডিএফ ওগুলো হচ্ছে টার্গেটে প্লাস ক্লাসের যে পিডিএফ ওইগুলা। ওগুলাই? হ্যাঁ ওগুলাই। তাহলে সলভ পাবো কোথায়? আমি 2024 সালে সলভ তো পাচ্ছি না কোনো গাইডে। আচ্ছা, আমরা একটা মিনিট পরে একটু কথা বলি। একটু দিয়ে দে। তিনটা। হ্যাঁ, ওটা তাও আর কি মানে টার্গেটিং জাস্ট ওই গ্রুপের মধ্যে আছে না, ইয়ে আছে পিডিএফটা দেওয়া আছে না? টার্গেটের পাশে ইউটিউবে সব কিছু পাবো, স্লাইডও আছে, স্লাইডে কমেন্টে থাকতে পারে। আগে চ্যানেল পাবো না? আগের চ্যানেল সব দেখেন, আগের চ্যানেল নাম্বারই নেই। ওকে, সো চলে আসলাম আবার। সরি 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 আমরা চলো আবার একটু দেখি। তোমরা তোমরা মানে একটু কনসিডার করো। হ্যাঁ, আজকে একটু শুক্রবার তো, আজকে একটু ইয়া লেগে গেছে, তালগোল পাকাই গেছে আসলে। ওকে, তো দেখো 2/3 এর সাথে এখন আমরা কম্পেয়ার করবো কাকে? 1/3 কে। 2/3 এর সাথে 1/3 কে কম্পেয়ার করবো। তাহলে 2/3 এর সাথে যদি 1/3 কে কম্পেয়ার করি, দেখো তো কত হবে? এই দুইটা গুণ করো আর এই দুইটা গুণ করো। তাহলে এখানে কত দেখো তো? এখানে 3 দুগুণা 6 আর এখানে হচ্ছে 3 একে 3। তাহলে কোনটা বড়? 6 বড়। তার মানে এখানে সবগুলোর মধ্যে কত বড়? 2/3 হচ্ছে সব থেকে বড়। 2/3 হচ্ছে আমাদের কত? সব থেকে বড়। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দেখো একজন কোশ্চেন করছো যে 22/7 এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? দেখো 22/7, 22/7 এটা মানে কি বলো তো ভাই? এটা মানে হচ্ছে পাই, এটা মানে হচ্ছে পাই। এখন এই জিনিসটাকে, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে। দেখো এই যে
পাইয়ের মান কত বলো তো? পাইয়ের মান হচ্ছে 3.1416, তারপর এরকম চলতেই আছে। পাইয়ের মান যে কোথায় গিয়ে শেষ হইতেছে এটা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? তো এই জিনিসটাকে আমরা যখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া পাই তো তাহলে হচ্ছে আমাদের পাইকে তো তাহলে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি, বাট অ্যাকচুয়ালি এটা আসলে তুমি ব্যতিক্রম হিসেবে ট্রিট করতে পারো। একটা জিনিস মনে রাখবা যে পাই এবং ই, পাই ও ই মানে কি, যে এক্সপোনেনশিয়ালের ই সবসময় কি, সবসময় কি বলতো? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ওকে, আশা করি এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারবা। দেখো কি বলছে এখানে, বলছে একটি শ্রেণীতে 10 জন ছাত্রের, আচ্ছা কয়জন ছাত্র ভাইয়া? 10 জন ছাত্র। তাহলে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সমান, তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দেয়। তার মানে দেখো ধরো একটা ক্লাসে আমরা 2 জন আছি, ধরো আমি আর তুমি আসো, মানে ক্যামেরার সামনে যে পিছন থেকে যে ক্লাস করতেছো তুমি, হ্যাঁ তোমারই বলতেছি, ঠিক আছে, তোমাকেই বলতেছি। তাহলে দেখো আমি আর তুমি আছি, তাহলে আমার সহপাঠী কয়জন? একজন। আমার সহপাঠীকে শুধু তুমি, আবার তোমার সহপাঠীকে শুধু আমি, তাই না? তার মানে যেই কয়জন স্টুডেন্ট থাকবে, একটা নির্দিষ্ট স্টুডেন্টের সহপাঠী থাকবে কয়জন? মোট স্টুডেন্টের 1 কম। তাহলে 10 জন স্টুডেন্টের সহপাঠী কয়জন করে? একজনের হচ্ছে 9 জন করে সহপাঠী, একজনের 9 জন করে সহপাঠী। তাহলে 10 জনের সহপাঠী হবে কয়জন? 10 গুণ 9, তাই না? তাহলে তার সহপাঠীর সমান চাঁদা যায়, তার মানে প্রত্যেকে 9 টাকা করে চাঁদা যায়। তার মানে কত হবে? 9 10 কে 90, সি হচ্ছে অ্যান্সার। ওকে, 90 হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা আমি করার সময় সাহস পাই নাই, দিয়ে দিছি। আচ্ছা আমি জানতাম এই ম্যাথে অনেকেই ভুল করবে, 100 দিয়ে দিবা। ঠিক আছে, দেখো বলছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, তাহলে 5 জন লোক ওই কাজ কত সময় শেষ করবে? ভাই এটা মানে পরীক্ষায় আসার সম্ভাবনা, এই টাইপের ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে, এটাকে আমি বলবো 99.99%, ঠিক আছে, এই টাইপের ম্যাথ। তাহলে আমাদের শর্টকাটটা কি ছিল ভাই, মনে আছে? শর্টকাটটা ছিল যে লোক 1 ইন্টু দিন 1, দিন থাকলে দিন, ঘন্টা থাকলে ঘন্টা, ইকুয়াল লোক 2 গুণ দিন 2, দিন 2, তাই না? এটা ছিল আমাদের শর্টকাট ফর্মুলা। তাহলে দেখো তো এখানে বলছে 15 জন লোক, তার মানে এটা কি আমাদের লোক 1, 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টা, এটা হচ্ছে আমাদের দিন 2 বা ঘন্টা 2। তাহলে 15 গুণ 3 ইকুয়াল, দেখো বলছে 5 জন লোক, তার মানে এটা কি আমাদের লোক 2, তাহলে 5 গুণ দিন 2 মানে কত? দিন 2 আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে এটার মান হচ্ছে ধরো আমাদের এ, তাহলে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে সুতরাং এ ইকুয়াল কত হবে? এ ইকুয়াল হবে হচ্ছে 3 15 45 ভাগ হচ্ছে 5 ইকুয়াল কত? 9, সরি আচ্ছা 5, তার মানে কত? 9, 5 9 45, 9 হচ্ছে অ্যান্সার। ওকে, 9 ঘন্টা, সাবাস। চলো আমরা পরের ম্যাথে যাই। এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে। তারপর বলছে এ একা কাজটি 20 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারে? তো এখানে একটা শর্টকাট ছিল, তোমাদের কি মনে আছে শর্টকাটটা? শর্টকাটটা কি তোমাদের সবার মনে আছে? দেখো আমি একটু শর্টকাটটাকে এখানে লিখি, হ্যাঁ। যে মনে করো এ একটা কাজ করতে পারে এক্স দিনে, একটি কাজ করতে পারে, একা করতে পারে এক্স দিনে। বি ওই কাজটা করতে পারে কত দিনে? ওয়াই দিনে। তাহলে তারা একত্রে যদি করে কাজটি, তারা একত্রে করলে কাজটি করতে পারবে কত দিনে বলো তো ভাই? এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই দিনে, তাই না? এক্স প্লাস ওয়াই দিনে। তার মানে তারা একত্রে যদি কাজটা করে তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই দিনে কাজটি করতে পারবে। তাহলে এখন দেখো তো এখানে আমাকে কি বলছে? একত্রে কয় দিনে করতে পারে সেটা আমাদের দেয়া আছে, তাই না? এখানে একত্রে কয় দিনে করতে পারে কাজটি? এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, তার মানে দুইজনে মিলে একত্রে করতে পারে 12 দিনে। আবার এ একা করে 20 দিনে, তাহলে বলছে বি কত দিনে করতে পারে? তাহলে আমরা এই ম্যাথের ক্ষেত্রে অপশন টেস্ট করব, ঠিক আছে। বি কত দিনে করতে পারে? তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এ যেই কদিনে করছে সেটা হচ্ছে কি আমাদের এক্স এর মান, তাই না? এটা হচ্ছে আমাদের কি এক্স এর মান।
এখন বি যেটা করবে সেটা তো আমাদের ওয়াই এর মান, তাই না? এই যে এই কন্ডিশন অনুযায়ী বি যেই কয়দিনে করতে পারবে সেটা আমাদের কার মান? ওয়াই এর মান। তাহলে এখন আমি অপশন টেস্ট করে দেখব কাকে ওয়াই ধরার পরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের এই মানটা আসবে 12 দিন। ঠিক আছে, তাহলে দেখো তো আমি যদি এইটাকে ধরি ওয়াই ইকুয়াল, অপশন টেস্ট করি, ওয়াই ইকুয়াল কত? 25। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি দেখো তো কত হবে? এক্স ওয়াই ডিভাইডেড বাই কত? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স মানে কত? এক্স মানে কত যেন? 20 দিন। তাহলে 20 গুণ 25 ডিভাইডেড বাই 20 প্লাস 25, 20 প্লাস 25। এটা কিন্তু 12 দিন হচ্ছে না, এটা কিন্তু আমাদের 12 দিন হবে না, 12 দিন হবে না। তার মানে এ কিন্তু আমাদের অ্যান্সার না। বি দেখো তো, বি আমাদের কত? এটা যদি আমি ওয়াই ধরি, ওয়াই ইকুয়াল কত? 30 দিন। তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো তো এইখানে এক্স ওয়াই মানে কত? এক্স মানে হচ্ছে আমাদের 20 গুণ 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30 মানে হচ্ছে 50। তাহলে আমি যদি কাটাকাটি করি, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 5 6 30। তার মানে এখানে কত? 6 দুগুণা 12। তার মানে দেখো 12ই ছিল, হ্যাঁ 12 ছিল। তার মানে আমাদের বি নাম্বারটাই কিন্তু অ্যান্সার। বুঝা গেছে? অপশন টেস্টটা কি বুঝছি আমরা? অপশন টেস্টটা কি বুঝছি? অপশন টেস্টটা কি সবাই বুঝছি কিনা বলো? অপশন টেস্টটা কি বুঝছি? অপশন টেস্টটা কি বুঝছি কিনা সবাই বলো? ওকে, চলো আমরা পরের ম্যাথটা দেখি। কি বলছে? এত 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 এর গসাগু না, এই কোশ্চেনটাতে একটু ভুল আছে, সেটা হচ্ছে লসাগু। বলছিলাম সব কনফিউশন ক্লিয়ার করে দিব। এই যে একটা কনফিউশন, হ্যাঁ, এটা হবে কি? গসাগু। এটা হবে কি ভাই? গসাগু। গ সা গু। ঠিক আছে, এটা হবে হচ্ছে গসাগু। তাহলে বলছে 8, 12 এবং 18 এর গসাগু কত? তাহলে এটার আনসার কত হবে? তোমরা দেখেই বুঝতে পারতেছো গসাগু কত হবে বলো তো। প্রথমে 8 দিয়ে 12কে ভাগ করো। 12কে ভাগ করলে এখানে কত হবে দেখো তো। প্রথমে হচ্ছে একবার যাবে, তার মানে কত? এখানে কত বলো তো? 8। থাকে কত আমাদের? 4। তাহলে এখানে হচ্ছে আমরা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হবে? 2। তাহলে হচ্ছে 8 0। তার মানে এই দুইটার গসাগু হচ্ছে আমার 4। এই 4কে আবার কত দ্বারা ভাগ করব? 18কে 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 4 4 16, 4 4 16। তাহলে এখানে কত? 2। এখানে হচ্ছে 4। তাহলে 2 বার যায় 4 0। তার মানে দেখো তো আমাদের এই জায়গায় যে সংখ্যাটা থাকে সেটাই তো আমাদের গসাগু, তাই না? এখানে যে সংখ্যাটা থাকে এটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে কত? আমাদের 2 হচ্ছে অ্যান্সার। 2 হচ্ছে অ্যান্সার। ওকে, তো এটাই হচ্ছে আমাদের গসাগু। একটা শর্টকাট বলি এখানে। শর্টকাটটা কি ভাইয়া? যে যদি জোড় সংখ্যার কথা বলে, জোড় সংখ্যার কথা যদি বলে, দুটি জোড় সংখ্যার গসাগু, জোড় সংখ্যার, দুটি জোড় সংখ্যার গসাগু ইকুয়াল হচ্ছে 2। আরেকটা হচ্ছে দুটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। মৌলিক সংখ্যার গসাগু ইকুয়াল হচ্ছে আমাদের 1। ওকে, দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। ঠিক আছে, সো চলো আমরা পরেরটা দেখি। দুটি সংখ্যার গুণফল যদি এত হয় তাহলে সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি সম্ভাবনা। দেখো আমরা জানি কি ভাইয়া? আমরা জানি কি? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির কি? গসাগু, তাই না? গসাগু। ওকে, তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল কত? দুটি সংখ্যার গুণফল কত আছে এখানে আমাদের? দুটি সংখ্যার গুণফল আছে কত? 1536 ইকুয়াল সংখ্যা দুটির লসাগু আছে কত? 96 গুণ
সংখ্যা দুটির গসাগু আমাকে বের করতে হবে, গসাগু বের করতে হবে, গসাগু। তাহলে সুতরাং গসাগু ইকুয়াল কত হবে? গসাগু ইকুয়াল কত হবে? হ্যাঁ, গসাগু ইকুয়াল হবে হচ্ছে 1536 ভাগ 96, 1536 ভাগ 96। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 16 হচ্ছে অ্যান্সার। এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখো আমাদের যারা লাস্ট টার্ম নার্সিং প্রিপারেশন স্টুডেন্ট ছিল তাদের বলছিলাম যে দশমিকের গুণভাগের উপর একটা ক্লাস আপলোড দিয়ে দিব তোমাদের। হ্যাঁ, আমি এই সপ্তাহের মধ্যে ক্লাসটা আপলোড দিয়ে দিব। ওকে, দেখো আমি যদি এখানে গুণ করি মানে কাটাকাটি করি, দেখো তো এখানে কত হবে? এটা দ্বারা এটা কাটাকাটি করলে কত হবে? 2। এটা দ্বারা এটা কাটাকাটি করলে কত হবে? 2। এখানে কাটাকাটি করলে কত? 2। তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে 2 গুণ 2 গুণ 2, তাই না? 2 গুণ 2 গুণ 2, তার মানে কত? 1/8। সিম্পল জিনিস, ডি হচ্ছে অ্যান্সার। দেখো এখানে একটা মানে দশমিকের গুণের এটা একটা মানে আসলে এখান থেকেই আসবে, মানে এই টাইপের জিনিসই আসবে। ঠিক আছে, দেখো মনে করো তুমি গুণ করলা হচ্ছে 0.2 গুণ 0. কত গুণ করবা? 4। দেখো 0.2 গুণ 0.4 গুণ করবা। হ্যাঁ, 4 গুণ করবা, 0.4। তাহলে দেখো তো এইখানে আমাদের দশমিকের পরে এখানে কয় ঘর আছে? 1 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর। তাহলে টোটাল কয় ঘর? 1 ঘর যোগ 1 ঘর, তার মানে কয় ঘর? 2 ঘর। তাহলে গুণফল যেটা থাকবে ওইটার ক্ষেত্রেও দশমিকের পরে কয় ঘর থাকবে? 2 ঘর থাকবে। তাহলে 0. দেখো দশমিক দিলাম, 4 আর 2 গুণ করলে কত হয়? 8। তাহলে দেখো এখানে আছে কয় ঘর? দশমিকের পরে 1 ঘর আছে, তাহলে আমার লাগবে কয় ঘর? 2 ঘর। তাহলে এখানে একটা শূন্য দিয়ে দাও। এই হচ্ছে দশমিকের গুণ। তাহলে দেখো তো 0.1 গুণ 0.01। তাহলে দেখো তো এখানে আমাদের দশমিকের পর আছে কয় ঘর? 1 ঘর। আর এখানে আছে কয় ঘর? 2 ঘর। মোট কয় ঘর? 3 ঘর। তাহলে দশমিকের পরে কয় ঘর হবে? 3 ঘর। তাহলে এখানে 1 আর 1 গুণ করলে কত হয়? 1। তাহলে এখানে হইলো 1 দেওয়ার পরে হইলো 1 ঘর, তাহলে বাকি রইলো কয় ঘর? 2 ঘর। তাহলে 2টা শূন্য দিয়ে দাও, 0.01। আবার দেখো আমি যদি বলি 0.02 গুণ 0. কত? 0.8। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমাদের দশমিকের পর আছে হচ্ছে 2 ঘর, এখানে দশমিকের পর আছে 2 ঘর, এখানে দশমিকের পর আছে 2 ঘর। মোট কয় ঘর হবে? 4 ঘর। তাহলে 0. দেখো কয় ঘর? দশমিকের পরে 4 ঘর। দেখো 8 আর 2 গুণ করলে কত? 16। তাহলে দাও 16। তাহলে 2 ঘর পূরণ হয়েছে, আর 2 ঘর 0 দিয়ে বসাই দাও। বুঝা গেছে? তাহলে এখন এই ম্যাথটায় আসো। দেখো এখানে কয় ঘর? 1 ঘর, 1 ঘর, 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর। দশমিকের পরে কয় ঘর থাকবে? 4 ঘর। তাহলে দশমিকের পরে কয় ঘর থাকবে? 4 ঘর। তাহলে 1 আর 2 কত? 2 গুণ করলে 2 এর সাথে 3 গুণ করলে কত? 6, 6 এর সাথে 4 গুণ করলে কত? 24। তাহলে কত? 24। তাহলে মোট লাগবে 4 ঘর, তার মধ্যে 2 ঘর পাইছি, আর 2 ঘর কি? শূন্য দিয়ে পূরণ করে দিব। তাহলে 0.0024, এই যে বি নাম্বারটা। বলো তো দশমিকের গুণটা ক্লিয়ার কিনা? দশমিকের গুণ কি ক্লিয়ার? দশমিকের গুণ কি ক্লিয়ার? দশমিকের গুণ ক্লিয়ার কিনা বলো? দশমিকের গুণ ক্লিয়ার কিনা বলো? ওকে, তোমাদের মাহিম ভাই বলছে ক্লিয়ার নাকি ক্লিয়ার কইছে? ক্লিয়ার, সাবাস মাহিম। দেখো বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, এদের অন্তরফল 3, তাহলে ভগ্নাংশটি কত? তাহলে প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত কি ভাই? প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত কি? মাহিম কমেন্ট করে ফেলো, প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত কি? কি হবে বলো তো? কি হবে? লব ছোট থাকবে, হর বড় থাকবে, তাই না? লব লেস দেন হর। তাহলে দেখো তো কোনটা প্রকৃত ভগ্নাংশ? লব ছোট কার আর হর বড় কার? দেখো তো এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হয়ে গেছে, এটা আগেই বাদ। দেখো এখন কাহিনী হচ্ছে এই 3টাকে নিয়ে করব। এখন আবার বলছে এদের অন্তরফল হচ্ছে 3, তার মানে এই লব এবং হরের মধ্যে পার্থক্য হচ্ছে কত? 3। তাহলে দেখো তো কোনটার মধ্যে লব এবং হরের পার্থক্য হচ্ছে 3? দেখো তো এইখানে কত? আমাদের এদের পার্থক্য হচ্ছে 1, এইখানেও পার্থক্য 1, এখানে পার্থক্য কত? 5 - 2 মানে কত? 3। তার মানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। অপশন টেস্ট করো, জাস্ট অপশন টেস্ট করলে এই ম্যাথগুলোর অ্যান্সার বের করা যায়। ঠিক আছে, দেখো -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? তাহলে -1 থেকে আমি ধরি x বিয়োগ করব, তো কত? x বিয়োগ করব, বিয়োগফলের মান কত? 0। তাহলে দেখো তো এখানে কত হবে?
এক্স ইকুয়াল হচ্ছে -1, তাহলে -1 থেকে -1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে কত? 0। দেখো ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে। বলছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো? তার মানে 100 জনের মধ্যে কয়জন পাশ করছে। তাহলে দেখো তো 480 এর মধ্যে পাশ করছে কয়জন? 288 জন। তাহলে একজনের মধ্যে পাশ করছে কয়জন? 288 ভাগ হচ্ছে 480। তাহলে সুতরাং 100 জনের মধ্যে পাশ করতেছে কয়জন? তাহলে 288 গুণ 100 ডিভাইডেড বাই 480। তাহলে আমরা হচ্ছে 20 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে 5 20 100, আর এখানে হচ্ছে 20 আর 4 24। তাহলে 24 দিয়ে যদি তুমি এখানে কাটাকাটি করো তাহলে এখানে কত হবে দেখো তো? 24 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এখানে কত হবে বলো? 24 দিয়ে কাটাকাটি করলে আমাদের এখানে কত হবে? আচ্ছা আমরা 4 দিয়ে কাটাকাটি করি। 4 দিয়ে যদি কাটাকাটি করি এখানে হচ্ছে 6, এখানে হবে কত বলো তো? এখানে হবে হচ্ছে 4 7 28 72। তাহলে 72 ভাগ 6, আমরা কি ভুল করলাম কোথাও? শতকরা কতজন পাশ করলো? এটা কি ভুল হইলো কোথাও? না, ঠিকই তো আছে। 6 12 72, তাই না? 6 12 72, 6 12 72। তাহলে 5 12, এই 12 আর 5 গুণ হলে কত? 60। তার মানে শতকরা কত? 60% পাস করছে। শতকরা 60% হচ্ছে পাস করছে। ওকে, দেখো বলছে কি বলছে? একটি শহরের লোক সংখ্যা 10% হারে বাড়ে। লোক সংখ্যা কত পার্সেন্ট হারে বাড়ে? লোক সংখ্যা 10% হারে বাড়ে। তাহলে বলছে যে বছর শেষে লোক সংখ্যা যদি 8800 হয় তাহলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? আচ্ছা 10% হারে বাড়ে মানে কত বলো তো? যদি লোক সংখ্যা থাকে 100 জন, যদি লোক সংখ্যা থাকে 100 জন, তাহলে 10% হারে বাড়লে আরো কয়জন বেড়ে যাবে? 10 জন বেড়ে যাবে। তাহলে 100 জনের লোক সংখ্যা বাড়ে কতজন? 100 জনে লোক সংখ্যা বাড়ে কয়জন? 10 জন, তাই না? 10 জন। তাহলে দেখো তো এখানে মোট লোক সংখ্যা হইতেছে কত? মোট হচ্ছে কত? মোট ইকুয়াল কত? 110 জন, তাই না? 110 জন। তার মানে 100 জন লোক সংখ্যা যদি থাকে তাহলে 10% করে যদি বাড়ে তাহলে বছরে লোক সংখ্যা হয়ে যাবে 110 জন, তাই না? তাহলে আমাকে বলছো যদি বছর শেষে লোক সংখ্যা হয় 8800 জন, তাহলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? তাহলে একটু খেয়াল করো তো ভাই, এটা কিভাবে করবো আমরা? এভাবে লিখবো যে 110 জন যদি থাকে তাহলে বছরের শুরুতে লোক সংখ্যা হয় হচ্ছে আমাদের 100 জন, তাই না? অর্থাৎ বছর শেষে যদি লোক সংখ্যা হয় 110 জন তাহলে বছর শুরুতে লোক সংখ্যা ছিল 100 জন। তাহলে বছর শেষে যদি লোক সংখ্যা হয় 1 জন তাহলে বছর শুরুতে লোক সংখ্যা ছিল কয়জন? 1/100। তাহলে যদি বছর শেষে লোক সংখ্যা হয় 8800 জন তাহলে বছরের শুরুতে লোক সংখ্যা ছিল কতজন? 1 গুণ 8800 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করে দাও কত হবে দেখো তো? এই দুইটা জিরো, আচ্ছা কি আবার এমন হইতেছে কেন? আমরা কি কোথাও ভুল করতেছি? এখানে 110 ছিল না, এখানে 110 ছিল। কি ব্যাপার, আজকে আমার মাথাটা তো আউলাই গেছে বুঝছো, মানে দেরি করে ক্লাসে ঢুকে মাথাটা তো আউলাই গেছে। দেখো তাহলে হচ্ছে একজন যদি থাকে তাহলে এখানে কত হবে? 1/110। তাহলে যদি আমাদের এখানে থাকে হচ্ছে কত? 8800 জন, 8800 জন, তাহলে এখানে হবে কত বলো তো ভাই? 8800 গুণ হচ্ছে আমাদের এখানে কত? 1 ডিভাইডেড বাই 110। তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের? 8000। ওকে, 8000। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো চলো আমরা পরেরটা দেখি। এই তো মোস্ট কনফিউজিং কোশ্চেন, এটা নিয়ে যে কতজন আমার নক দিছো, এটা কে হচ্ছে 12-র পক্ষে আর কে 13-র পক্ষে একটু বলো তো? কে 12-র পক্ষে আর কে 13-র পক্ষে? একটু ভোটাভুটি হয়ে যাক। বলো কে 12-র পক্ষে আর কে 13-র পক্ষে, আমাকে একটু কমেন্ট করো। বলো 12-র পক্ষে কে আর 13-র পক্ষে কে?
12 পক্ষে কে আর 13 পক্ষে কে বলো। এস এম ইশিতা বলছে 12, ক্যাডেট তানভীর হোসেন আদিল বলছে 13। আচ্ছা, কই আর তো কেউ কমেন্ট করে না। আচ্ছা, 13। আবির বিন শামস কালকে আমাদের ইসে আসছিল, কি বলে, প্রোগ্রামে আসছিল আবির বিন শামস। ওকে, দেখো এটা হচ্ছে, দেখো বলছে 41 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, মধ্যে, ঠিক আছে, এত এর মধ্যে মৌলিক সংখ্যা কত, ঠিক আছে, বলছে 41 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কত। দেখো এইখানে যখন তোমাকে মধ্যে বলবে, দেখো তোমাকে যদি বলে যে 41 ও 43-এর মধ্যে কয়টি সংখ্যা আছে, মধ্যে কয়টি সংখ্যা আছে, এটা একটু কমেন্ট করো তো, কয়টি সংখ্যা আছে, একটু কমেন্ট করে জানাও তো এটার মধ্যে কয়টি সংখ্যা আছে, বলো। 41 ও 43-এর মধ্যে কয়টি সংখ্যা আছে একটু বলো তো। 41 ও 43-এর মধ্যে কয়টি সংখ্যা আছে বলো, বলো তো 41 এবং 43-এর মধ্যে কয়টি সংখ্যা আছে। 41 এবং 43-এর মধ্যে কয়টা আছে, একটা আছে, ঠিক আছে। 41 এবং 43-এর মধ্যে যদি একটা সংখ্যা থাকে, তাহলে 41 থেকে 100 এর মধ্যে 12টা মৌলিক সংখ্যা আছে। আমি কি বুঝাইতে পারলাম? দেখো 41 এবং 43-এর মধ্যে যদি একটা সংখ্যা থাকে, তাহলে 41 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 12টা। আর 41 থেকে 43-এর মধ্যে তোমরা যদি বলো যে 3টা সংখ্যা আছে, 41, 42 এবং 43, তাহলে মৌলিক সংখ্যা হবে 13টা, ঠিক আছে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এখানে আমাদের মৌলিক সংখ্যা হবে হচ্ছে 12টা, মৌলিক সংখ্যা হবে কয়টা, 12টা। এখানে 41টা আমরা গণাই নিব না, এখানে মধ্যে কথাটা যেহেতু আছে, তার মানে 41 কথাটা এখানে আসবে না, ঠিক আছে, 41 মৌলিক সংখ্যাটা এখানে আসবে না। তো দেখো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে আমার লজিকটা যদি কারো কাছে পছন্দ না হয়, দেখো এটা নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম, ঠিক আছে। এটা প্রথমে তো আমি সংখ্যা কি বলে অ্যান্সার দিচ্ছি 12টা, তারপরে আমি যখন হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন পাইলাম তোমাদের থেকে যে ভাই 13টা হবে না 12টা হবে, তখন আমি গুগল বলো, চ্যাট জিটিপি বলো, তারপর হচ্ছে বই বলো, সব কিছু মিলে ঘাটাঘাটি করে আমার কাছে 12-এর লজিকটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, ঠিক আছে। তো খুব পরীক্ষার হলে যদি মনে হয় যে না ভাইয়ের লজিকটা পছন্দ হইতেছে না, তাহলে তুমি 13টা দাগাইতে পারো, কিন্তু আমি মোটামুটি 95% শিওর যে এটার অ্যান্সার 12ই হবে। আমি ইভেন কাব্য ভাইয়ের সাথেও কথা বলছি যে ভাই এটার অ্যান্সার কত হওয়া উচিত, ভাই বলছে না এটা 41 আসলে আসবে না, কারণ এখানে মধ্যে কথাটা আছে, ঠিক আছে। সো তোমরা এটা নিয়ে কনফিউজড হবে না, ওকে। এখানে কনফিউজড হওয়ার কিচ্ছু নাই, ওকে। আচ্ছা, চলো আমরা এখন পরের ম্যাথে যাই। দেখো কি বলছে, একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপরে 20% লাভ হলো। ক্রয়মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হইলো, 20% লাভ হইলো। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলছিলাম মনে আছে, যে ক্রয় মূল্য হচ্ছে সবসময় কত বলতো, ক্রয় মূল্য হচ্ছে বা হচ্ছে কোনো একটা জিনিসের মূল্য হচ্ছে সবসময় কত, 100%। মূল্য কত, 100%। তাহলে দেখো বলছে একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের উপরে 20% লাভ হইলো। তার মানে বিক্রি করছে কত টাকায়, 20% লাভে বিক্রি করছে, তাই না। তাহলে বলছে চেয়ারটির ক্রয় মূল্য কত, সবসময় কত বলছে আমি, চেয়ার মানে যে কোনো জিনিসের ক্রয় মূল্য হবে সবসময় 100%, ঠিক আছে। তাহলে দেখো তো যখন 20% লাভ হয়েছে, 20% লাভ হয়ে যাওয়া মানে কি, 100 থেকে হয়ে গেছে কত, 120% হয়ে গেছে না, 100 থেকে হয়ে গেছে কত, 120%। 20% লাভ মানে কি, 100 থেকে হয়ে গেছে 120%। তার মানে দেখো তো এই 180 টাকায় যখন বিক্রি করছে তখন হয়েছে 120%, তাই না। তার মানে আমরা বলতে পারি 120% ইকুয়াল 180 টাকা। তাহলে 1% ইকুয়াল কত, 1% ইকুয়াল 180 ডিভাইডেড বাই 120।
তাহলে 100% ইকুয়াল কত হবে? 100% ইকুয়াল হবে হচ্ছে 180 গুণ 100 ডিভাইডেড বাই 120। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করে দিই তাহলে দেখো তো এখানে কত হবে? 20 দিয়ে কাটাকাটি করলে এখানে 5, এখানে হচ্ছে 6, আর এখানে কাটাকাটি করলে কত? 36 180, তাহলে কত? এখানে 150 হয়ে যাচ্ছে অ্যান্সার, 150। এই যে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো আমরা পরেরটাই যাই। 20% লাভে একটি পণ্যের মূল্য যদি 60 টাকা হয় তাহলে 20% ক্ষতিতে পণ্যটির মূল্য কত? দেখো 20% লাভ মানে কি সেটা হয়ে যাও কত? 20% লাভ মানে কত? সেটা 120%, তাই না? লাভ মানে কি? যোগ হয়। আচ্ছা 20% ক্ষতি মানে কত? 20% ক্ষতি মানে কত বলো তো? 100 থেকে 20% মাইনাস হয়ে গেছে, তার মানে কত? 80%। তার মানে তোমাকে 20%-এর লাভ দেওয়া আছে, মানে 20%-এর ভ্যালু দেওয়া আছে কত? 60। তোমাকে বের করতে হবে কত? 20% ক্ষতি, অর্থাৎ 80%, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো তো 120% ইকুয়াল হচ্ছে 60, তাই না? তাহলে 1% ইকুয়াল কত হবে ভাইয়া? 1% ইকুয়াল হবে হচ্ছে 60/120। তাহলে সুতরাং আমাদের 80%-এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 80% ইকুয়াল কত হবে? ইকুয়াল হচ্ছে 60 গুণ 80 ডিভাইডেড বাই কত? 120। তাহলে তুমি যদি ক্যান্সেল আউট করো, এখানে কত? 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হচ্ছে 40। তাহলে 40 হচ্ছে অ্যান্সার, 40 হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। বলো বুঝছো কি না? বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। বার্ষিক 12% মুনাফায় 1000 টাকায় 4 বছরের মুনাফা কত? দেখো তো এখানে কি দেয়া আছে তোমার? বার্ষিক 12%, অর্থাৎ আর এর মান দেয়া আছে এত টাকার, তার মানে এটা কি? পি এর মান দেয়া আছে 4 বছর, অর্থাৎ এন এর মান দেয়া আছে। তাহলে মুনাফা আই এর মানটা বের করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা, সহজ বাট ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানি কি? আই ইকুয়াল পি এন আর। তাহলে পি কত? 10,000, এন কত আমাদের? 4 বছর, আর কত? 12%। 12% মানে কত? 12/100, আর মানে কত? 12/100। তাহলে কাটাকাটি করো, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য ক্যান্সেল। তাহলে এখন হচ্ছে 4 12 48, 48 গুণ 100, তার মানে কত? 4800, 4800। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে, কি সুদে ভাই? সরল সুদে, সরল সুদে 16 বছরে দ্বিগুণ হয়। 16 বছরে কি হয়? দ্বিগুণ হয়, তাই না? দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়। তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? তাহলে কি কি দেয়া আছে ভাইয়া? একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 16 বছরে, তার মানে কত? এটা হচ্ছে এন এর মান দেয়া আছে, দ্বিগুণ হয়। তার মানে সরল সুদে দ্বিগুণ হয়। কি দ্বিগুণ হয় ভাইয়া? মূলধন সরল সুদে দ্বিগুণ হয়। তার মানে এটা কি বলতো? মূলধন যোগ মুনাফা। ঠিক আছে, এটা হচ্ছে মূলধন যোগ মুনাফা। তাহলে ধরো আমার কাছে 1 টাকা আছে, ঠিক আছে? মনে করো আমাদের পি মানে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 1 টাকা। তাহলে 16 বছর পর 16 বছর কি পরে কি হয়েছে? মুনাফা আর মূলধন হয়ে গেছে দ্বিগুণ। তাহলে 1 ছিল, হয়ে গেছে দ্বিগুণ, তার মানে কত? 2 টাকা। 16 বছর পর মুনাফা যোগ মূলধন ইকুয়াল কত হয়ে গেছে? মূলধন ইকুয়াল হয়ে গেছে দ্বিগুণ, তার মানে 2 গুণ 1, তাহলে কত হয়েছে? 2 টাকা হয়ে গেছে। তাহলে দেখো তো আমাদের বার্ষিক সুদের হার, অর্থাৎ আর এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি কত? আই ইকুয়াল পি এন আর, আই ইকুয়াল পি এন আর। তাহলে দেখো তো, সুতরাং এখানে কত হবে? আর এর ভ্যালুটা বের করতে হবে। আর ইকুয়াল কত হবে? আই ডিভাইডেড বাই পি এন। তাহলে দেখো তো আই এর মান কত আমাদের? আই এর মান কত হবে? ইন্টারেস্ট। তাহলে দেখো তো, সুতরাং আই ইকুয়াল কত হবে ভাইয়া? এই মুনাফার মান কত? মুনাফার মান তো বের করতে হবে আমাকে, তাই না? এখানে দেখো আমরা একটু নিচেই করি এখানে। তাহলে দেখো তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, মুনাফা কত? আই প্লাস মূলধন কত আমাদের? 1 ইকুয়াল হচ্ছে আমাদের 2। তাহলে আই ইকুয়াল কত? আই ইকুয়াল হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে দেখো তো এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই পি এর মান কত? পি এর মান হচ্ছে 1, আর হচ্ছে গুণ এন এর মান কত? 16, তাই না? 16। তাহলে এখানে কি একটা 100% গুণ হয়ে যাবে না? এখানে একটা 100% গুণ হয়ে যাবে। তাহলে দেখো তো 16 দিয়ে 100 কাটাকাটি করলে কত হয়? 6.25। তাহলে 6.25 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেল? 6.25 হচ্ছে আমাদের অ্যান্সার। মিজানুর রহমান মিজান, কখন বলবে এক্সামের চুরির ব্যাপারে? ভাই
তুমি তো ক্লাসে প্রথম থেকে ছিলা না মনে হয়, ছিলা? প্রথমে জিনিসগুলো কথা আলোচনা হয়েছে, বুঝছো? তুমি তো প্রথম থেকে ক্লাসে ছিলা না মনে হয়। আর এসব এসব ওয়ার্ড ইউজ করাটা কি খুব প্রয়োজন? মানে চুরির ব্যাপার বা চিট, মানে এই জিনিসগুলা কি, এই কথাগুলা কি ইউজ করা খুব বেশি প্রয়োজন? মিজান, একটু যদি কমেন্টে রিপ্লাই দাও, আমি হচ্ছে আহ, তোমার রিপ্লাইয়ের আশায় আছি। মানে এই ওয়ার্ডগুলা কি ইউজ করা খুব বেশি প্রয়োজন? তুমি যে একটা মেসেজের রিপ্লাই দিছো, ওই মেসেজটা মানে আহ, কি পরিমাণ মনে হচ্ছে যে তুমি আমাকে অ্যাটাক করতেছো। ব্যাপারটা আসলে কি বলবো বলো? যে আসলে এক্সামে যদি কেউ এমন করে থাকে, আসলে কেউ এরকম করে নাই, মানে একবার পরীক্ষা দিয়ে আবার পরীক্ষা দিছে, এই জিনিসটা কেউ করবে না। এটা হয়েছে কি, ওই যে এই জিনিসটা হয়েছে সেটা আমি আসলে প্রথমে ক্লাসে এক্সপ্লেন করছি, ঠিক আছে? মিজান, এই ওয়ার্ডগুলো ইউজ করা থেকে বিরত থাকাটাই বেটার। দেখো, বার্ষিক 100% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? ওই যে আমরা জানি কি সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের ব্রেকটা পালন করি। হ্যাঁ, আজান দিচ্ছে, আজানের ব্রেকটা পালন করি আমরা। সুমাইয়া, কোনটা বুঝো নাই? আজানটা শেষ হোক। দেখো, আজান শেষ আমাদের। তো এই জিনিসটা একটু দেখো তো। বলছে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল যদি এত হয় এবং ওয়াই অনুপাত জেড ইকুয়াল যদি এত হয়, তাহলে এটা কত? আজকে একটা নতুন টেকনিক শেখা তোমাদের, ঠিক আছে? দেখো, এক্স অনুপাত ওয়াই ইকুয়াল হচ্ছে 2:3, ওয়াই অনুপাত জেড ইকুয়াল কত? 5:7। তাহলে এটাকে কিভাবে করবা? দেখো দেখো যে এই বরাবর এভাবে একটা টান দিবে, এইভাবে টান দিবে, এভাবে টান দিবে, এভাবে টান দিবে। অর্থাৎ প্রথমে 2 আর 5 গুণ হবে, তাহলে 2 আর 5 গুণ মানে কত? 5 দুগুণা 10, তারপর 3 আর 5 গুণ হবে কত? 15, তারপর হচ্ছে 3 আর 7 গুণ হবে, তার মানে কত? 3 7 21। তাহলে এটা হচ্ছে কত? এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। ওকে, তাহলে কত? 10 15 21, এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এই যে এন, এন উল্টা এন আর কি, ঠিক আছে? উল্টা এন এইভাবে দিয়ে দিবা, গুণ করে দিবা, তাহলেই হয়ে যাবে। দেখো, একটি দ্রব্য 25% লাভ, 25% লাভ মানে কি? 25% লাভ মানে কত? 125।
ঠান্ডা লাগছে প্রচুর, বুঝছো, মানে কি বলবো আসলে, মানে একেবারে প্রবলেম হয়ে যাচ্ছে। দেখো বলছে একটি দ্রব্য 25% লাভে বিক্রি করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট ভাই? ক্রয় মূল্য সবসময় 100%। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100%। তাহলে এখানে 20% লাভে বিক্রয় করছে, তার মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 125%। 125। তাহলে বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ক্রয় মূল্য কত? 100 আর বিক্রয় মূল্য কত? 125। তাহলে 25 দ্বারা কাটাকাটি করলে কত? 4/5। তাহলে 4:5। এ হচ্ছে অ্যান্সার। তারপর বলছে রহিম সাহেবের মাসিক বেতন 30,000 টাকা, তিনি তার বেতনের 75% খরচ করেন। তিনি, আচ্ছা তাহলে মাসিক বেতন কত? মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা, তার মানে এটা কি আমাদের, এটা হচ্ছে 100%, তাই না? 100%। তাহলে বলছো তার মধ্যে তিনি 75% খরচ করেন। তাহলে 75% যদি খরচ করেন তাহলে সঞ্চয় করেন কত? সঞ্চয় করেন কত? 25%। বাকি যে 25% সেটা তিনি সঞ্চয় করেন। তাহলে বলছে কত টাকা সঞ্চয় করেন? তাহলে আমার এই 25%-এর মানটা বের করতে হবে। তাহলে 100% ইকুয়াল কত টাকা? 100% ইকুয়াল 30,000 টাকা। তাহলে 1% ইকুয়াল কত? 1% ইকুয়াল হচ্ছে 30,000 ডিভাইডেড বাই 100। তাহলে সুতরাং 25% ইকুয়াল কত? 25% ইকুয়াল হচ্ছে 30,000 ডিভাইডেড বাই, সরি, গুণ 25 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে দেখো যদি কাটাকাটি করে দিই আমরা, তাহলে কত হবে আমাদের এখানে? 2টা শূন্য ক্যান্সেল, তাহলে হচ্ছে 3×75 0 7,500 টাকা। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো কয়েকটি চকলেট আরিফ, রায়হান ও তমালের মধ্যে 5:4:7 অনুপাতে ভাগ করে দেয়া হলে তমাল 35টি চকলেট পায়। তমাল কয়টি চকলেট পায়? তমাল পায় 35টি চকলেট। তাহলে আরিফ কয়টি চকলেট পাবে? আরিফ কয়টি চকলেট পাবে? ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমি ধরি তাদের অনুপাত কত। তাদের অনুপাত আমি এখানে ধরে নেই হচ্ছে, এখানে আমি ধরে নেই হচ্ছে 5x, ধরি সে পায় 5x টাকা, দ্বিতীয়জন পায় 4x টাকা এবং তৃতীয়জন পায় কত? 7x টাকা। তাহলে মোট চকলেট কত? আচ্ছা মোট চকলেটের পরিমাণ দেয় নাই, তাই না? তাহলে বলছে তমাল পায় 35টি চকলেট। তাহলে এখানে তমালের অনুপাত কত ভাই? তমালের অনুপাত হচ্ছে 7x। তাহলে 7x ইকুয়াল যদি 35 হয় তাহলে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল হচ্ছে 5। তাহলে বলছে আরিফ কয়টি চকলেট পাবে? আরিফ ছিল প্রথমে, তার মানে আরিফের কয়টা? 5x, তাই না? 5x। তাহলে সুতরাং আরিফের হচ্ছে 5x। আরিফ ইকুয়াল কত? 5x। তাহলে 5x মানে কত? 5 × 5 মানে কত? 25। তার মানে আরিফ পাবে 25টা চকলেট। সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝা যায়? বুঝা যায়? আরে তোমরা তো আমার আগে অ্যান্সার বলে দিচ্ছ, সেরা। দেখো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত হলে কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো? তাহলে 3টি কোণ আমি ধরে নিই, একটা হচ্ছে 3x, আরেকটা হচ্ছে 4x, আরেকটা হচ্ছে 5x। আমরা জানি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 3x + 4x + 5x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সুতরাং এখানে হচ্ছে 7 আর 5 12, তাহলে 12x ইকুয়াল কত? 180। তাহলে সুতরাং x ইকুয়াল কত বলো তো ভাই? x ইকুয়াল হচ্ছে 15। তাহলে 3x ইকুয়াল কত হবে? 3x ইকুয়াল কত হবে? 3 15 45 ডিগ্রি। 4x ইকুয়াল কত? 4 15 60 ডিগ্রি। আর 5x ইকুয়াল কত হবে? 5 15 75 ডিগ্রি। তাহলে 45 60 75, 45 60 75। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। আচ্ছা ভালো কথা, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে দেখো তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 40 বছর। তাহলে 10 বছর পরে, দেখো 10 বছর পর, 10 বছর পর পিতার বয়স কত? পিতার বয়স কত বলো তো? পিতার বয়স হচ্ছে, তাহলে এখন 40 যোগ 10 50। আচ্ছা তারপরে দেখো তো পুত্রের বয়স কত হবে? আচ্ছা সরি, ভুল হয়ে গেল, ভুল করে ফেলেছি। দেখো কি বলছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে এখন 40 বছর, তাই না? বর্তমানে 40 বছর। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:1। তাহলে দেখো তো 10 বছর পরে পিতার বয়সও 10 বছর বাড়বে,
পুত্রের বয়সও 10 বছর বাড়বে, তাই না? তার মানে মোট বাড়তেছে কয় বছর? 20 বছর। তাহলে 10 বছর পর 10 বছর পর 10 বছর পর তাদের মোট বয়স মোট বয়স কত হবে দেখো তো? এখন 40, 10 বছর পরে কি পুত্রেরও বাড়তেছে 10 বছর, পিতারও বাড়তেছে 10 বছর। তার মানে মোট বয়স কত হবে? 40 যোগ 20, তার মানে কত? 60। তাহলে এই 60-এর অনুপাতটাই হচ্ছে কত? 3:1। তাহলে এটাকে আমরা ধরে নিই হচ্ছে পিতার বয়স 3x আর পুত্রের বয়স হচ্ছে x। তাহলে শর্ত মতে আমি বলতে পারি না যে 3x প্লাস x ইকুয়াল কত আমাদের? 60 বছর। তাহলে সুতরাং x ইকুয়াল কত হয়ে যাবে? 15 বছর। x ইকুয়াল কত? 15 বছর। তাহলে পুত্রের 10 বছর পরে পুত্রের বয়স হচ্ছে কত? 15 বছর। তাহলে বলছে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে 10 বছর পূর্বে যদি 10 বছর পরে যদি হয় 15, তাহলে বর্তমান বয়স কত? বর্তমান ইকুয়াল হচ্ছে x মাইনাস 10, তাই না? তাহলে হচ্ছে 5 বছর। ওকে, 5 বছর। তারপরে আসো পিতা ও পুত্রের, এটা তাহলে এটা হোমওয়ার্ক থাকবে, আগের একটা করছি, এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো 5টি সংখ্যার গড় x এবং 4টি সংখ্যার গড়, আচ্ছা 8, হ্যাঁ, তাহলে 5টি সংখ্যার গড় x এবং 8টি সংখ্যার গড় যদি y হয়, তাহলে সবগুলো সংখ্যার গড় কত? তাহলে আমরা জানি কি গড় মানে কি? সবগুলোর যোগফল ডিভাইডেড বাই ওই সংখ্যাটা। তাহলে যোগফল কত? দেখো তো 5টি সংখ্যার গড় যদি এত হয়, তাহলে এই 5টা সংখ্যার গুণফল কত হবে? 5x। 8টা সংখ্যার গড় যদি y হয়, তাহলে এই 8টা সংখ্যার গুণফল কত? 8y। তাহলে এদের গড় কত হবে? গড় ইকুয়াল 5x প্লাস 8y ডিভাইডেড বাই 5 প্লাস 8। তার মানে কত দেখো তো? 5x প্লাস 8y ডিভাইডেড বাই 13। এই নাম্বারটা অ্যান্সার। a প্লাস বি ইকুয়াল যদি এত হয় এবং এ বি ইকুয়াল এত হলে a মাইনাস বি এর মান কত? এটা আমাকে বের করতে হবে। a মাইনাস বি এর মান, তাহলে আমরা জানি কি দেখো তো? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? মাইনাস 4ab। তাহলে এখানে কত? a প্লাস বি হোল স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab মানে কত? 10। তাহলে দেখো তো এখানে আমার থাকতেছে কত ভাইয়া? 49 মাইনাস 40 মানে কত? 9। তাহলে সুতরাং a মাইনাস বি ইকুয়াল কত? a মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমাদের √9 মানে হচ্ছে 3। বি হচ্ছে আনসার। খুবই সিম্পল এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে? a প্লাস বি ইকুয়াল এত এবং a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে কি বের করতে হবে? a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? a স্কোয়ার, আমি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করার ট্রাই করব। যেহেতু এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে আমি a প্লাস বি হোল স্কোয়ারের মানে ফর্মুলা অ্যাপ্লাই করার ট্রাই করব, ঠিক আছে? তাহলে a স্কোয়ার প্লাস এখানে বসায় দেওয়া হচ্ছে 2ab প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। কিন্তু এখানে ছিল কত? মাইনাস এ বি, বাট আমি এখানে লিখলাম হচ্ছে প্লাস 2ab। তাহলে এখানে একটা মাইনাস 3ab দিয়ে দাও। তাহলে দেখো তো এইটুককে আমি কি লিখতে পারি? এইটুককে লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত? মাইনাস হচ্ছে 3ab। তাহলে দেখো তো a প্লাস বি এর মান কত? 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু কত? ab এর মান হচ্ছে 1। 3 ইন্টু ab এর মান 1, তাহলে 9 মাইনাস 3 মান হচ্ছে 6। বি হচ্ছে অ্যান্সার। দেখো এইখানে যে একটু ভুল ছিল, এই কোশ্চেনটাতে একটু ভুল ছিল, এটাতে একটু ভুল ছিল। দেখো এখানে হবে হচ্ছে a স্কোয়ার, কিউবের জায়গায় স্কোয়ার হবে, হ্যাঁ? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 45 এবং এ বি ইকুয়াল যদি 18 হয়, তাহলে 1/a প্লাস 1/b এর মান কত? তাহলে দেখো তো 1/a প্লাস 1/b, এটা মানে কত বলো তো ভাইয়া? লসাগু করলে এ বি, তাহলে এখানে কত হবে বলো তো? এখানে হবে হচ্ছে আমাদের 1/a প্লাস 1/b, তাহলে এখানে এ বি, তাহলে এখানে হচ্ছে a প্লাস বি, তাই না? a প্লাস বি। তাহলে এখানে দেখো তো এ বির মান দেওয়া আছে আমার, তাহলে কি বের করতে হবে? a প্লাস বি এর মান বের করতে হবে, তাই না? a প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে a প্লাস বি এর মান আমরা কীভাবে বের করতে পারি দেখো তো? আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab,
তাই না? তাহলে দেখো তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 45 যোগ 2ab এর মান কত 2 ইন্টু এবি 2 ইন্টু কত এবি মান হচ্ছে 18। তাহলে দেখো তো 45 যোগ 18 দুগুণা কত 36, তার মানে কত এখানে 81। তাহলে সুতরাং a প্লাস বি ইকুয়াল কত হবে, রুট করে দিলে হবে হচ্ছে 9। তাহলে এখানে বসায় দাও 9 ডিভাইডেড বাই এ বি এর মান হচ্ছে 18, তার মানে কত 1/2 1/2 1/2 সি হচ্ছে অ্যান্সার। a প্লাস 1/a ইকুয়াল 2, দেখো কি বলছিলাম a প্লাস 1/a ইকুয়াল যাই থাকুক না কেন, দেখো a প্লাস 1/a ইকুয়াল যদি 2 হয়, অনেকবার বলছি 2 হলে a এর মান কত হবে, a এর মান হবে 1, a ইকুয়াল কত 1। এটা কিন্তু অনেকবার বলছি এটা তোমাদের ক্লাসে। তাহলে সুতরাং এখানে দেখো এর মান 1 বসাই দাও, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কত 4 4। এটা অনেকবার বলছি তোমাদের, এটা অনেকবার বলছি। ওকে, বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তোমরা একটু থাকো, আমি 30 সেকেন্ডের মধ্যে আসতেছি আবার। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে আসতেছি, 30 সেকেন্ডের মধ্যে আসতেছি। ওকে ওকে ওকে, চলে আসলাম আবার। আসলে একদিনে 2টা ক্লাস পড়ে গেছে তো আসলে একটু প্যারা হয়ে গেছে, বুঝছো? একদিনে 2টা ক্লাস পড়ে যাওয়ার কারণে একটু প্যারা হয়ে গেছে, আমি আসলে খুবই দুঃখিত। ওকে, আচ্ছা আচ্ছা, এটা কি নিয়ে কথা হচ্ছে? ভাইয়া আর আসিয়েন না, আসবো না, ঠিক আছে আসলাম না, চলে যাই। আমি চলে যাবো না, তুমি চলে যাবা। কল্পনা তুমি চলে যাও ক্লাস থেকে, বুঝছো? চলো এই ম্যাথটা একটু দেখি কি বলছে। যে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, আমাদের এক্স ওয়াই দেওয়া আছে, বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা কি বলো তো ভাইয়া? এটা মানে কত, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখন মানগুলো জাস্ট বসাই দাও। তাহলে 10 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত 30 ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 10। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা নিজেরা করে ফেলো। আচ্ছা, এটা কি ভুল আছে? এটা তো মনে হয় কোশ্চেনে মেবি ভুল আছে, দেখি তো একটু। হ্যাঁ, দেখি 10 কিউব মানে কত, 10 কিউব মানে কত 10 গুণ 10, 100 গুণ 10 1000, না ঠিকই আছে, 1000 গুণ এখানে হচ্ছে 900, তার মানে কত 1900। ওকে, তারপর দেখো এটা দেয়া আছে, তাহলে বলছে এ কিউব প্লাস 1/a কিউবের মান কত। এখান থেকে আমি কত লিখতে পারি দেখো তো ভাইয়া, a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এ কিউব প্লাস 1/a হোল কিউব। তাহলে এটার মান কত হবে দেখো তো ভাইয়া, আমি বলতে পারি এটা হচ্ছে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ডিভাইড বাই কত, a প্লাস 1/a। ওকে, তাহলে এখন দেখো তো আমরা এখানে a প্লাস 1/a মানে কত, a প্লাস 1/a, এটা কত হবে, এটার মান দেওয়া আছে আমাদের কত 3, তাহলে 3 কিউব মাইনাস এখানে দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এটা ক্যান্সেল, 3 ইন্টু a প্লাস 1/a এর মান কত 3, তাহলে হচ্ছে 27 মাইনাস 9 অর্থাৎ 18। দেখো এখানে বলছে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে -5। তাহলে এখানে দেখো তো আমি এখানে কত লিখতে পারি, এখানে আছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে দেখো তো এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে এক্স
তাহলে আমি যদি এখানে এক্স কমন নিই তাহলে আমার থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাই না? তাহলে দেখো এই এক্স এক্স ক্যান্সেল, তাহলে আমার থাকবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে -5, তাহলে -5 প্লাস 1, তাহলে -1/4, -1/4, ডি হচ্ছে অ্যান্সার। এত এর একটু উৎপাদক দেখো, এখানে আমি কি করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাই না? এটাকে আমরা হচ্ছে মিডল টার্ম করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, তাহলে এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস 2 মাইনাস 1 যদি কমন নেই এক্স মাইনাস 2, তাহলে সুতরাং এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তার মানে এক্স মাইনাস 1। ওকে, এত এর উৎপাদক কোনটি? দেখো আমার লাগবে কত ভাই? আমার লাগবে হচ্ছে 4 নং 36, তাহলে কত করতে পারি? 3 12 36, তাহলে লিখতে পারি হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 3x মাইনাস 4। তাহলে দেখো তো এখানে আমরা কি করতে পারি? আমি 9x আর 3x একসাথে নিয়ে যাই, তাহলে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 12x মাইনাস 4। তাহলে দেখো তো এখানে যদি আমরা এখানে 3x যদি কমন হয় তাহলে আমার থাকতেছে কত? 3x প্লাস হচ্ছে 1 মাইনাস এখানে 4 কত নেওয়া যায়? 4 নেওয়া যায় না কমন, তাহলে 3x প্লাস 1, তাহলে আমার থাকতেছে হচ্ছে 3x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 4, 3x মাইনাস 4, তাহলে 3x প্লাস 1 3x মাইনাস 4, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথটা কি বলছে? এত এত এবং এত এর গসাগু কত? ঠিক আছে, এই দুইটা জিনিসের গসাগু। গসাগু মানে কি? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা দ্বারা আসলে দুইজনকেই ভাগ যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো আছে কত ভাই? এখানে আছে হচ্ছে এ আর এ প্লাস বি, তাই না? এ ইন্টু এ প্লাস বি আছে, আর এখানে আছে কত? দেখো তো এ বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে সবচেয়ে কমন কোন জিনিসটা বলো তো? কমন আছে কোনটা? দেখো তো এখানে এ আছে, এখানেও এ আছে, কমন। আর কি কিছু কমন আছে? আর কি কিছু কমন আছে? এখানে এ প্লাস বি আছে একটা, এখানেও একটা এ প্লাস বি আছে। তাহলে আমাদের কি হবে? আমাদের গসাগু কত হবে? গসাগু কি এ হবে? এ হবে নাকি হচ্ছে আমাদের এ ইন্টু এ প্লাস বি হবে? বলো তো কোনটা হবে? বলো তো আমাকে একটু। নাকি এ প্লাস বি হবে? বলো, এ প্লাস বি হবে, কোনটা হবে বলো? কোনটা হবে সবাই একটু বলো কমেন্টে, কোনটা হবে অ্যান্সার একটু সবাই বলো। চলো তোমাদের একটা টেকনিক শিখাই। দেখো এখানে একটা টেকনিক শিখাবো তোমাদের, চলো। কি টেকনিক? দেখো তুমি এর একটা মান ধরে নাও 2 আর বি এর একটা মান ধরে নাও 1, তাহলে দেখো তো এখানে আমাদের কত হয়? এটা হচ্ছে এ হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে কত? দেখো তো হচ্ছে 3 দুগুণ হচ্ছে 6, আর এখানে যদি ধরো এ বি মানে কত? এ আর বি হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1 হোল স্কোয়ার, 2 প্লাস 1 মানে 3 হোল স্কোয়ার, তার মানে কত? 9 দুগুণা 9 দুগুণ হচ্ছে 18। তাহলে 6 এবং 18-র গসাগু কত? দেখো তো 6 এবং 18-এর গসাগু কত? 6 এবং 18-এর গসাগু কত? এখানে আমাদের 3 3 6 18, 3 6 18, তার মানে এখানে কত? 0। তাহলে 6 এবং 18-এর গসাগু কত আমাদের? 6 এবং 18-এর গসাগু কত? গসাগু কত আমাদের? 6, তাই না? 6, তাহলে 6 হচ্ছে এদের গসাগু। তাহলে এখন দেখো তো 6 হয় কোন জায়গায়? 6 হয় কোথায়? দেখো তো এর মান কত ধরছিলাম আমরা? 2, তাহলে 2 ইন্টু কত? এখানে 2 ইন্টু কত? 2 প্লাস 1, তার মানে কত? 3 ইকুয়াল হচ্ছে 6। তার মানে দেখো 6 হইতেছে কিন্তু এতে, তার মানে এ নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, sin 30 ডিগ্রির মান কত? এটা তোমরা সবাই জানো, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। দেখো একটি বৃত্তের বৃহত্তম জ্যা, দেখো বৃত্তের বৃহত্তম জ্যা কি বলতো? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা বলতো? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। এটা কি? ব্যাস। ব্যাস, ব্যাস কি? ব্যাসার্ধের কয় গুণ? ব্যাস ব্যাসার্ধের কয় গুণ? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের কত বলতো? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। কিন্তু যদি বলতো যে এখানে ব্যাসার্ধ ব্যাসের কয় গুণ? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। ঠিক আছে, তার মানে এখানে হবে দ্বিগুণ।
দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি কত, পরিধি হচ্ছে 2πr, 2πr, আর ব্যাস কত, ব্যাস হচ্ছে 2r। তাহলে এদের অনুপাত কত, এদের অনুপাত কত ভাই, এদের অনুপাত হচ্ছে আমাদের আর আর ক্যান্সেল, 2 ক্যান্সেল, অনুপাত কত, পাই। পাই মানে কত, 3.1416, তার মানে কত 3.14। এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, তাই না, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। মনে করো তোমরা কেউ কিছু দেখোনি, কি দেখার কথা বলতেছো তোমরা ক্লাস বাদ দিয়ে থুয়া? দেখো তো কি বলছে, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে এই যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত ছিল, মনে আছে না, কত, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা, তার মানে n এর মান কত, 99, n ইকুয়াল কত, 99। তাহলে কত হবে, 99 গুণ 99 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে দেখো তো 99 গুণ 100 ডিভাইডেড বাই 2। এখন এটাকে ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই যে এটা মেবি অ্যান্সার, ডি নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, দেখো ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো বলছে 1 2 3 5 8 13 21 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত। দেখো তো কি হচ্ছে এখানে, এই যে 3 নম্বর যে পদ, 3 নম্বর পদকে আগের দুইটার যোগফল, আবার এই 4 নম্বর পদকে আগের দুইটার যোগফল, দেখো তো 3 আর 2 5, আবার এটা কত, আগের দুইটার যোগফল, 5 আর 3 8, এটা কি আগের দুইটার যোগফল। দেখো 21 কত, 21 হচ্ছে আমাদের এই দুইটার যোগফল, আবার 34 কত, দেখো এই দুইটার যোগফল। তাহলে পরবর্তী সংখ্যা কি হবে, আগের দুইটার যোগফল হবে। তাহলে পরবর্তী সংখ্যা হবে 21 যোগ 34 মানে কত, 55, 55। দেখো 2 3 4 6 9, এটা একটু ভুল ছিল, আমি এটা একটু লিখে দেই তোমাদের, হ্যাঁ, 2 4 6 8, এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে আমাদের 2 4, আচ্ছা এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে বলছে যে এখানে আমাদের পরবর্তী অনুক্রমটা কত হবে, ঠিক আছে, পরবর্তী অনুক্রম কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো এখানে একটু খেয়াল করো, এখানে ধারা আছে দুইটা, দেখো কি 2 4, আবার দেখো এখানে কত, 4 এর পরে 6, 6 এর পরে কত 8, 8 এর পরে আছে হচ্ছে 10, এটা একটা ধারা। আরেকটা ধারা কি ভাইয়া, আরেকটা ধারা কি, দেখো এই যে 3 এর পরে 6, 6 এর পরে 9, 9 এর পরে 12, কত 3 করে বাড়তেছে, তাহলে 12 পরে কত হয়ে যাবে, 12 পরে হয়ে যাবে 15, 15, এটাই হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। এটা একটু ভুল ছিল কোশ্চেনে, হ্যাঁ, এটা একটু ভুল ছিল, এটা নিয়ে তোমরা কনফিউজড ছিলা। ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। দেখো এইটা হচ্ছে কোশ্চেনটা, আমি একটু ঠিক করে দেই, আমি জানি না এটা কি ওইখানে ভুল ছিল কিনা, এটা কি ওইখানে ভুল ছিল, মনে হয় না, এটা মনে টাইপিংয়ে মিস্টেক করছে আমার এখানে। দেখো এখানে হচ্ছে 2 √9, 4 √25, 6 √49, তাহলে বলছে পরবর্তী সংখ্যাটি কত। তাহলে এটা যদি আমরা একটু সাজাই লিখি, দেখো তো কত হবে, এখানে হবে হচ্ছে 2 3 4, এটা মানে কত 5, 6, এটা মানে কত 7, আর এখানে কত হবে, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে 8, 8। দেখো বলছে ধারাটির অষ্টম পদ কত, দেখো তো ছিল 64 হয়ে গেছে 32, তার মানে কি হয়েছে, অর্ধেক হয়েছে, তাই না, অর্ধেক হয়েছে, তারপরে আবার অর্ধেক হয়েছে, তাহলে এটার অর্ধেক হইলে কত হয়ে যাবে বলো তো, এটার অর্ধেক হইলে হয়ে যাবে 8, তারপরে কত হবে, দেখো 8, তারপর হবে কত, এটার অর্ধেক 4, 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক 1, 1 এর অর্ধেক হচ্ছে হাফ। তাহলে কয়টা পদ হলো, 1 2 3 4 5 6 7 8, তার মানে অষ্টম পদ হচ্ছে কত, হাফ, অষ্টম পদ হচ্ছে হাফ। দেখো কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে তার মান হচ্ছে 1। ওকে, এটা দেখো তো এখানে কত আছে, 9 × 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু, দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1। তাহলে দেখো তো
9 ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার -1 মানে কত 1/2 1/2। তাহলে দেখো এইখানে এই 2 2 ক্যান্সেল, তাহলে 9 ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস 2 টু দি পাওয়ার এন। তাহলে 9টা 2 টু দি পাওয়ার এন থেকে যদি একটা 2 টু দি পাওয়ার এন বাদ যায় তাহলে থাকে কত 8 ইন্টু টু টু দি পাওয়ার এন। তাহলে 8কে আমি আবার কত লিখতে পারি 2 কিউব ইন্টু টু টু দি পাওয়ার এন। তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার এন প্লাস 3, 2 টু দি পাওয়ার এন প্লাস 3। তাহলে এইটাও আছে আবার এইটাও আছে, তাহলে অ্যান্সার হবে কত ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, ডি হচ্ছে অ্যান্সার। মান নির্ণয় করো। দেখো লগ 2 8, 8কে বলতে পারি 2 কিউব, তাহলে এই 3টাকে সামনে নিয়ে আসতে পারি আমরা, তাহলে থাকবে কত 3 ইন্টু লগ 2, এখানে হচ্ছে 2, তাহলে এটার মান কত 1, তাহলে 3 ইন্টু 1 মানে হচ্ছে 3, সি হচ্ছে অ্যান্সার। দেখো দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে এত হলে তাহলে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিকের যোগফল। দেখো দুইটা সংখ্যা মনে করো হচ্ছে এ আর বি, তাহলে তাদের যোগফল মনে করো, যোগফল কত এ প্লাস বি, আর গুণফল কত, গুণফল হচ্ছে এ বি। আচ্ছা দুইটা সংখ্যা কত ধরছি এ আর বি, তাহলে এ এর ব্যস্তানুপাত কত 1/a, বি এর ব্যস্তানুপাত কত 1/b, তাহলে ব্যস্তানুপাতের যোগফল বের করতে বলছে। তাহলে কত হবে এখানে হচ্ছে এ বি, তাহলে এ প্লাস বি, তাহলে কত হবে দেখো তো ভাই, যোগফল হচ্ছে কত, যোগফল হচ্ছে 20 আর গুণফল কত 64। তাহলে দেখো তো এখানে আমাদের কত হবে, এখানে আমাদের কত হবে, এখানে 4 দ্বারা কাটাকাটি করলে 5 আর হচ্ছে 5 16 64, তাই না 5/16, বি হচ্ছে অ্যান্সার। ওকে, বি হচ্ছে অ্যান্সার। নিচের 3টি রেখাংশের দৈর্ঘ্য মিটারে দেয়া আছে, নিচের কোনটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। ত্রিভুজ অঙ্কন করা কখন সম্ভব হয় না বলো তো, কখন হয় না সম্ভব? যখন যে কোনো দুইটার দৈর্ঘ্যের যোগফল তৃতীয়টা অপেক্ষা ছোট হয়ে যায় বা সমান হয়। ত্রিভুজ হওয়ার শর্ত কি বলো তো, যে কোনো মনে করো এ বি সি 3টা বাহু আছে হ্যাঁ একটা ত্রিভুজে, তাহলে কি হইতে হবে এ প্লাস বি এর মান অবশ্যই সি থেকে বড় হইতে হবে। ত্রিভুজ গঠনের শর্তই হচ্ছে এইটা। তাহলে কোনটার ক্ষেত্রে দেখো তো সমান থাকে, দেখো এই 1 আর 2কে যদি আমি যোগ করি 1 আর 2 ইকুয়াল 3, 3 কিন্তু এই 3-এর সমান হয়ে যাইতেছে, বড় হইতে হবে আমার, কত হইতে হবে বড় হইতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বাকি সব ক্ষেত্রে দেখো বড় হইতেছে, বাকি সব ক্ষেত্রে বড় হইতেছে। দেখো এইখানে হবে হচ্ছে 75 ডিগ্রি, হ্যাঁ এটা একটু ভুল আছে, এটা তোমাদের কোশ্চেনে ঠিক ছিল, এটা হবে 75 ডিগ্রি, ঠিক আছে 75 ডিগ্রি। 75-এর কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণ কত বলো তো ভাই, সম্পূরক কোণ কত, সম্পূরক কোণ কত? দুইটা কোণের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পরস্পর সম্পূরক কোণ বলে। তাহলে এখানে আমাদের সম্পূরক কোণ কত হবে, এটা থেকে কত যোগ করলে 180 হবে 105 ডিগ্রি, হ্যাঁ 105 ডিগ্রি। এখানে উঠাইতে ভুল করছে, এখানে উঠাইতে ভুল করছে, আমাদের কত হবে 105 ডিগ্রি হবে অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু হচ্ছে 16 মিটার, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো √3/4, সরি সমকোণী না সমবাহু বলছে, হ্যাঁ সমবাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4a²। তাহলে √3/4a², এখানে আমাদের এর মান দেয়া আছে কত 16, তাই না 16 দেয়া আছে এর মান। তাহলে এখন দেখো, তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে √3/4a² মানে কত 16², তাহলে লিখতে পারি 16 গুণ 16 মানে 16²। তাহলে এখানে 16 গুণ 16 কেন লিখলাম, কাটাকাটির সুবিধার্থে। তাহলে এখানে দেখো 4 4 16, তাহলে 4 16 কত 64 √3, 64 √3। তারপরে দেখো বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ দেয়া আছে এত, তাহলে বাগানের পরিসীমা কত? তাহলে আমরা জানি কি আয়তাকার বাগানের প্রস্থ দেয়া আছে, প্রস্থকে আমি ধরি y, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে xy ইকুয়াল কত আমাদের, xy ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল দেয়া আছে 400 বর্গমিটার 400, তাহলে y আছে কত আমাদের 16, তাহলে 16x ইকুয়াল হচ্ছে 400, তাহলে x ইকুয়াল কত হয়ে যাবে, ভাগ করলে 25 হয়ে যাবে 25। তাহলে আমাদের পরিসীমা মানে কত, পরিসীমা পরিসীমা ইকুয়াল কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কত 2 ইন্টু দৈর্ঘ্য কত আমাদের, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 16, তাহলে 41 গুণ 2 মানে কত 82, 82 হচ্ছে অ্যান্সার। তার দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত a²,
তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 225, তাহলে বাহুর দৈর্ঘ্য কত এ ইকুয়াল কত √225, √225, তার মানে কত 15, ওকে। দেখো বলছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা, তাই না? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি যোগ হচ্ছে উচ্চতা। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বলো সবাই কি সব ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার? ইয়েস, ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রই কি মরণশীল, না মানুষ মাত্রই ভুল, কোনটা? বলো সব কি ক্লিয়ার কিনা? ওকে, সো ম্যাথের এই জিনিসগুলো একটু ভালো মতো সলভ করবা। আর হচ্ছে ভাইয়া ক্লাসে যা পড়াইছি, লাস্ট টাইম নার্সিং প্রিপারেশন করছে, ক্লাসে যা পড়াইছি ততটুকুই এনাফ, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। কি বলছে, কি ভুল? ভুল তো না, এটা ঠিকই আছে। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হলে ভাইয়াকে অবশ্যই ইনবক্সে নক করবা। ইনবক্সে এভাবে নক করে না, হাই ভাইয়া, হ্যালো ভাইয়া, এইভাবে না। তোমার যে প্রবলেম, ডিরেক্টলি প্রবলেমটা বলবা, যে সালাম দিয়ে বলবা যে আসসালামু আলাইকুম ভাই, আমি এই প্রবলেমটা হচ্ছে ম্যাথে, তো এটা একটু যদি সলভ করে দিতেন। হাই ভাইয়া, হ্যালো ভাইয়া করলে আসলে মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছা করে না। ওকে, সো আমার আরেকটা ক্লাস আছে, আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।